ত্রিপুরা জয় আটানন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ 27শে ডিসেম্বর সন্ধ্যাবেলায় আমরা দেখতে পাচ্ছি বাতকুল্লা বইমেলার দৃশ্য। এটি বাতকুল্লা ইউনাইটেড একাডেমি হাই স্কুল প্রাঙ্গণে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন। দীর্ঘ 2 দশক পরে আবারও বাতকুল্লায় বইমেলা হলো, যদিও আয়োজন অনেক স্বল্প বা স্টলের সংখ্যাও খুব কম, তাও কিন্তু অগণিত মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এই প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেও। আস্তে আস্তে হয়তো যদি প্রতি বছর বইমেলাটা চলতে থাকে আরও জনসমাবেশ দেখতে পারবো। দীর্ঘদিন পরে আবারও প্রথমেই হচ্ছে বলা যায়, তাই জনসংখ্যা অনেকটাই কম। বেশ ঐতিহাসিক কিছু গ্রন্থ এবং বিজ্ঞান সম্বন্ধেও অনেক গ্রন্থ রয়েছে এখানে। অবশ্য শেষ পর্যন্ত দেখুন মূল্যবান বক্তব্য আমরা এই বইমেলা থেকে আজকের পর্বে দেখতে পারবো। তাই সব শেষ পর্যন্ত দেখবেন এটুকু আশা রাখি। আমরা খুব সুন্দর কিছু চিত্র প্রদর্শনীও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যারা আমাকে তথ্য দিয়েছেন তারা অনেকটাই নিজের দিকে টেনে নিজের মতো করে নিজের কথা যাতে লেখা হয় সেইভাবে তারা তথ্যগুলো পরিবেশন করতেন। আমরা বই ঘাঁটতে ঘাঁটতে দেখেছি যে নদিয়া জেলার থেকে একটা বই প্রকাশিত হয়েছিল রজত জয়ন্তী স্বাধীনতা বর্ষের উপরে, মানে স্বাধীনতার 25 বছর পূর্তি উপলক্ষে কৃষ্ণনগর নাগরিক পরিষদ একটা বই প্রকাশ করেছিলেন। বলতে দ্বিধা নেই, সেই বইয়ের প্রকাশক ছিলেন আমাদের বাতকুল্লার মানুষ কৃষ্ণেন্দু নারায়ণ সান্যাল মহাশয়, এবং সেই গ্রন্থে তারও 8টি অধ্যায় লেখা ছিল। অর্থাৎ নদিয়া জেলার তথ্য লেখা, নদিয়াকে নিয়ে কাজ করার কাজ, সেটারও জন্মও কিন্তু কিছুটা এই বাতকুল্লা থেকেই। অর্থাৎ এখানকার বিভিন্ন স্থানের যে পুরানো জায়গা, যেমন বললাম মামজোয়ান, আরবান্ধি, এই অঞ্জনগড় বা এই অঞ্জনা নদী, এই প্রত্যেকটা জায়গার একটা স্থান নামের তাৎপর্য আছে। সেগুলো ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে তুলে ধরা হয়েছিল। আমরা দেখেছি যেখানে যে কথা বললেন রানী ভবানী যে গ্রন্থাগার বা এই বাতকুল্লা ইউনাইটেড একাডেমি, এদের যে স্থাপনার যে ইতিহাস সে সত্যিই তাৎপর্যপূর্ণ। যে আমরা অনেকেই জানি না যে এই বাতকুল্লা ইউনাইটেড একাডেমি যখন প্রথম স্টার্ট হয় তখন এটা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তখনও মাধ্যমিক পর্ষদের জন্ম হয়নি। এই তথ্য আমরা অনেকেই জানি না যে এই বিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তখন অধীনে চলত। তো যাই হোক, এই ধরনের অনেক কথা আছে যেটা আমি তখন আজ থেকে কত বছর আগে, তখন ওই তরুণ বয়সে এই বাতকুল্লার এই 2টো গ্রাম পঞ্চায়েত, বাতকুল্লা 1 এবং বাতকুল্লা 2, প্রত্যেকটা অঞ্চলের, প্রত্যেকটা জনপদের, প্রত্যেকটা পাড়ার, প্রত্যেকটা রাস্তার যতগুলো পথ আছে, তার বইটা স্পর্শ করলে দেখবে ভিতরে বিভিন্ন গৃহ মন্দিরের তালিকা পর্যন্তও দেওয়া আছে। অর্থাৎ সেই সমস্ত উঠোনেও আমার পদার্পণ। বিভিন্ন প্রবীণ মানুষ বাপুজি নগর থেকে শুরু করে এদিকে আরবান্ধি তথ্য আনার জন্য আমাকে বিভিন্ন স্থানে ছুটতে হয়েছিল। এই বিদ্যালয়েরই অন্যতম শিক্ষক ছিলেন, তিনি থাকতেন হালি শহরে, তার কাছেও আমাকে ছুটতে হয়েছে। এখানে যে প্রবীণ কবি ছিলেন কানেশবাবু,
আমাদের বিকাশ বাবু, সন্দীপ বাবু, এনাদের মতো মানুষের কাছে আমাকে ছুটতে হয়েছে বারবার। তা যাই হোক, আজ এই সুন্দর সন্ধ্যায় সবাইকে ভালো লাগছে বাতকুল্লাবাসীকে যে তাদের সামনে এরকম একটা বই তুলে ধরা হয়েছিল। কিন্তু এই বই কিন্তু শেষ ইতিহাস নয়। যে কোনো স্থানের উপরে একাধিক পরিমার্জিত সংস্করণ তৈরি হয় এবং সেটা আরও পরবর্তী প্রজন্মের হাত ধরে। আমি আশা করব যে আগামী দিনে এই বইয়ের উপরে আরও কাজ হবে। এলাকার যে সমস্ত অসম্পূর্ণ তথ্য এর মধ্যে স্থান পায়নি বা যেগুলো আমার অজান্তে রয়ে গেছে সেগুলো তারা তুলে দেবে এবং পরবর্তী প্রজন্মের হাত ধরে সেই বাতকুল্লা পরিচয় একটা সার্থক রূপ পাবে, যেটা নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম দলিল হয়ে থাকবে। আর সর্বোপরি এই যে বাতকুল্লা বইমেলা 2 দশক পরে আবার শুরু হলো, এই সন্দীপবাবুর মতো আমিও অনুরোধ করে যাই, প্রার্থনা জানাই যেন ধারাবাহিকতা বজায় থাকে, কোনো বাধা যেন এদেরকে পর্যুদস্ত করতে না পারে। আর আয়োজক সংস্থা রজতবাবুকে আমাকে আরও একবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সুজিত কুমার বিশ্বাস মহাশয়কে। আমাদের বাতকুল্লা বিজ্ঞান পরিষদ তথা বাতকুল্লাবাসী হিসেবে ওনার কাছে একটি অনুরোধ রাখছি, উনি যেন বাতকুল্লা পরিচয় বইটির নতুন সংস্করণ বের করেন এবং সে বিষয়ে যদি আমরা ন্যূনতম সাহায্য করতে পারি ওনাকে, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। তা এর পরবর্তীতে আমরা চলে যাব ডক্টর শিশির কুমার বিশ্বাস মহাশয়ের কাছে। তিনি অধ্যাপক এবং তিনি বাতকুল্লার একাল এবং সেকাল সম্পর্কে ওনার মূল্যবান মতামত আমাদেরকে বলবেন। সেখান থেকে আমরা অনেকটাই সমৃদ্ধ হব। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, এর পরবর্তীতে আমাদের রয়েছে কুইজ কন্টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং তারপরে রয়েছে বাতকুল্লার লোকাল ব্যান্ড মহাকাশের একটি সঙ্গীতানুষ্ঠান। আমরা ডেকে নিচ্ছি ডক্টর শিশির কুমার বিশ্বাস মহাশয়কে। শুভ সন্ধ্যায় সকলকে জানাই আমার প্রীতি এবং ভালোবাসা। মঞ্চে উপস্থিত সকলের প্রতি সশ্রদ্ধ প্রণতি জানিয়ে এবং আমার সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ এবং কচিকাচাদের প্রতি প্রীতি এবং ভালোবাসা জানিয়ে বাতকুল্লার সেকাল এবং একাল সম্পর্কে আমার সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। এখানে ইতিপূর্বেই শ্রদ্ধেয় প্রাণেশ দা, শ্রদ্ধেয় বিকাশ দা, শ্রদ্ধেয় সন্দীপ দা যে ধরনের বক্তব্য দিয়ে গেছেন, তারা যে স্মৃতিচারণ করেছেন এবং যে তত্ত্বকথা পরিবেশন করেছেন, আমার মনে হয় বক্তা হিসাবে যতটা আমি না চাই নিজেকে, তার চেয়ে শ্রোতা হিসাবে সমৃদ্ধ হয়েছি এবং নানাভাবে নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। বাতকুল্লা সম্পর্কে জানলেও অনেক কিছু কিন্তু অজানা রয়ে গেছে। যারা বয়োজ্যেষ্ঠ তাদের স্মৃতিপটে যেগুলো রয়ে গেছে এখনও জাগরুক, সেই কথাগুলো শুনলে যত সমৃদ্ধ হওয়া যায় অন্যভাবে সম্ভব নয়, বই পড়েও বোধহয় সম্ভব নয়, কারণ বইয়ের সব তথ্য কিন্তু পাওয়া যাবে না। কারণ এই যে প্রাণবন্ত এবং একজন ব্যক্তির কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি সরাসরি, এর থেকে সমৃদ্ধ হওয়ার সহজতর উপায় আর হতে পারে না। এবং সেই সুযোগটা বিজ্ঞান পরিষদের হাত ধরে হলো বলে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে যে কথাটা বলবো, যে বাতকুল্লা যে শব্দটি অর্থাৎ এই গ্রামের নামটি যেটা এসেছে, এই নিয়ে নানা মত আছে, কিন্তু আমি ওই মতান্তরের মধ্যে আমি যাওয়ার চেষ্টা করব না। শুধু আমি বাতকুল্লা শব্দটার যে উৎপত্তিটা কোথা থেকে হলো এবং সেখান থেকে আমাদের বাতকুল্লার ইতিহাসের একটা অনুষঙ্গ পেয়ে যাব। অর্থাৎ বাতকুল্লায় অনেকে বলে যে ইংরেজি আমলে এটা ব্যাটকুল্লা ছিল, BATKULLA। তো যাই হোক, আমার মনে হয় এখান থেকে আসেনি, ব্যাটকুল্লা থেকে যে খারাপ একটা স্মৃতি এবং সেখান থেকে আসেনি। হয়তো বাতকুল্লা কোনো খারাপ ছিল বা এর কোনো অন্যতর ইতিহাস আছে এমন নয়। বাতকুল্লা শব্দটি আমি যতদূর জানতে পেরেছি তা সেখানে হচ্ছে বাতকুল্লা, এই যে কুল্লা শব্দটি, বাদটা তো আমরা জানি যে বাদ দেওয়া, কিন্তু কুল্লা যে শব্দটি, এই শব্দটি হচ্ছে মুঘল আমল আকবরের জমিদারি ব্যবস্থার একটা শব্দ।
কুল্লা শব্দের একটা অর্থ হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড যেটা করযুক্ত ভূখণ্ড, অর্থাৎ কর দিতে হবে, খাজনা দিতে হবে, এমন নির্দিষ্ট ভূখণ্ডকেই কুল্লা বলা হবে। এবং এর প্রমাণ বড় কুল্লা আছে আমাদের পাশে, তার পাশে আছে দহকুল্লা, এখন দহকুল্লা, দয়াকুল্লা এরকম বলে আছে কিন্তু, এবং এখানে বাতকুল্লা, 3টে কুল্লা এখানে পাচ্ছি, অর্থাৎ বাতকুল্লা, বড় কুল্লা এবং দহকুল্লা, 3টে কুল্লা পাচ্ছি। আমি করিমপুরে গিয়েছিলাম, ওখানে একটা দেখলাম দহকুল্লা বলে একটা প্রাইমারি স্কুল রয়েছে, ওদের গ্রামটার নাম দহকুল্লা। তাহলে এই যে কুল্লা শব্দটা পাচ্ছি কোথা থেকে, যে খাজনা দেওয়া হয় বা কর দেওয়া হয় এমন একটি ভূখণ্ড, যেখানে জনবসতি থাকতেও পারে না পারে, কিন্তু ভূখণ্ড। এখন এই বাঁধকুল্লা, তাহলে এই বাঁধটা কোথা থেকে এলো? অর্থাৎ কুল্লা রয়েছে, বাঁধ রয়েছে, পাশে রয়েছে বড় কুল্লা। একটা হতে পারে যে বড় কুল্লা মানে বৃহৎ কুল্লা, সেখান থেকে একটা কুল্লাটা বাদ দেওয়া হলো, অত ওর সঙ্গে যুক্ত ছিল বাদে, কিন্তু এটা হবে না এই কারণে, কারণ বড় কুল্লার মাঝে কিন্তু চন্দনদহ গ্রাম আছে, তারপরে বাতকুল্লার এই অংশ পুরো বাতকুল্লা হিসেবে ধরতে পারি। তাহলে এত দূরে আমার মনে হয় না যে বড় কুল্লাটা এত দূর ছিল না, তাহলে কি হতে পারে? তাহলে এটা একটা স্বতন্ত্র কুল্লা ছিল, অর্থাৎ বাতকুল্লা যেটা আগে বলছি স্বতন্ত্র একটা কুল্লা ছিল, অর্থাৎ খাজনাযুক্ত জমি ছিল, কিন্তু এখানকার লোকের অবস্থা এতটাই দরিদ্র ছিল, হতদরিদ্র ছিল, যে তাদের খাজনা দেওয়ার অবস্থা ছিল না। তাই সেই সময় কুল্লা থেকে বাদ, অর্থাৎ কুল্লা যে ক্যাটাগরি ওই পর্যায়, সেই পর্যায় থেকে একে বাদ দেওয়া হলো। কেন বাদ দেওয়া হলো? যাতে খাজনা দিতে না হয়। তাহলে এখান থেকে আমরা যে অনুষঙ্গটা পেয়ে যাচ্ছি, যে এখানে হতদরিদ্র লোকেরা বাস করতো, মানে বাতকুল্লায়, এবং সেই জন্যই এখানে অর্থনীতি খুব দুর্বল ছিল, দরিদ্র অর্থনীতি ছিল, এটা আমরা পেয়ে যাচ্ছি, এবং সেই জন্য এখানে নামটা এলো বাতকুল্লা, ওই অনুষঙ্গ থেকে এলো বাতকুল্লা। এই বিষয়ে সবাই একমত নাও হতে পারে, কিন্তু আমি যতদূর পড়েছি বা জেনেছি সেটা আমি এইটুকুই আমি মানে বুঝতে পেরেছি বা বুঝে নিয়েছি। এইবার একটা প্রশ্ন আসতে হয় যে বাতকুল্লা আজকে আমরা বলি সকলে, বাতকুল্লায় যে পাটুলিতে বাস করে সে বলে বাতকুল্লায় বাস করি, যে সুরবিস্তান সেও বাতকুল্লায় বলছি, যে পার্শ্ববর্তী খামারশিলা সেও বাতকুল্লায় বলছি, নবপুর সেও বাতকুল্লায় বলছি, যদিও স্বতন্ত্র গ্রামগুলো আছে, কিন্তু আমরা সকলে কী বলি করে বাতকুল্লাবাসী। অর্থাৎ বাতকুল্লা স্টেশন থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটার বা 3 কিলোমিটার ধরতে পারি, যারা সকলে বাতকুল্লায় 5 কিলোমিটারও বলি। অর্থাৎ এই যে বাতকুল্লা যে ব্যাপারটা এসে গেল, কীভাবে এলো আমি এইটা একটু বলার চেষ্টা করবো, যে কীভাবে আসছে এটা। তা আর যদি এই প্রশ্নটা করি যে বাতকুল্লা কোথায় ছিল, মানে আজকে যে বাতকুল্লা সেটা কোথায়, মানে একটা জায়গা থেকে তো শুরু হয়েছিল, সেটা তো আপনার সম্প্রসারিত রূপ আমরা পাচ্ছি আজকে, সেটা কোথা থেকে শুরু হয়েছিল এটা বুঝতে অসুবিধা হবে না, যারা বাতকুল্লাবাসী তারা বাতকুল্লা নামে একটি মৌজা রয়েছে, এটা স্টেশনের ওপার, বাতকুল্লা মৌজা, সেটাই ছিল বাতকুল্লা গ্রাম। এবং মজার ব্যাপার, সেখানে কিন্তু কোন লোক বাস করতো, অর্থাৎ ওখানে সমৃদ্ধ গ্রাম ছিল না। যেটা বাতকুল্লা হয় আজকে পরিস্থিতি লাভ করলো, সেই বাতকুল্লাতে কিন্তু কোনো মানে এখন বাস করে অনেকে, কিন্তু সেই সময় আমরা যদি পিছিয়ে যাই 50 বছর, 60 বছর, 100 বছর বা তারও বেশি পিছিয়ে যায়, তখন আমরা দেখতে পাবো ওখানে কিন্তু বেশি লোক বাস করতো না। বাস করতো যেখানে স্টেশন সংলগ্ন যে চাষাপাড়া বলা হয় ওখানে বাস করতো, আর যেটা পূর্ব বাতকুল্লা বলা হয় সেই পূর্ব বাতকুল্লায় কিছু লোক বাস করতো, বাকি অংশে কিন্তু ওখানে বাতকুল্লা জনপদে কিন্তু তেমন লোক বাস করতো না। এবং যেটা পূর্ব বাতকুল্লা বলা হচ্ছে, এখন প্রশ্ন হতে পারে কোনটা বেশি পুরনো, এটা কি বাতকুল্লা চাষাপাড়া যেটা স্টেশন সংলগ্ন, নাকি পূর্ব বাতকুল্লা? এটাতে আমি একটু ভাবনা চিন্তা করে দেখেছি যে বোধ করি এই চাষাপাড়া যেটা, যেখানে মূলত সর্দাররা বাস করতো, এবং ওরা অধিকাংশই কিন্তু উঠে গেছে, কিছু অংশ উঠে গেছে পূর্ব বাতকুল্লার দিকে, আর কয়েকটি পরিবার এখনও আছে, এরাই ওরাই সব থেকে আগে বাস করতে পারে বাতকুল্লা মৌজায়। কেন? যখন আমরা বলি না কোনো গ্রামের দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, এগুলো পরে হয়, মূল পাড়াটা কিন্তু মূল হিসাবে থেকে যায়। চাষাপাড়াটা মূল ছিল, যেমন পূর্ব বাতকুল্লা বলতে আমাদের পরবর্তীকালে হয়েছে, অর্থাৎ পূর্ব দিকে যেহেতু বাতকুল্লা, তাই তাকে পূর্ব বাতকুল্লা বলা হচ্ছে। অর্থাৎ আমরা এইভাবে যদি ধরে নিই ইতিহাসের পরম্পরা, তাহলে কিন্তু পূর্ব বাতকুল্লা পরে। এবং পূর্ব বাতকুল্লা যে ব্রাহ্মণ পরিবারগুলো আছে তাদের উৎস কিন্তু ওই বাতকুল্লা যে সিদ্ধেশ্বরীতলা তার সঙ্গে যুক্ত। সিদ্ধেশ্বরীতলা যখন প্রতিষ্ঠিত হলো,
রাজা কৃষ্ণনন্দ প্রতিষ্ঠা করেছিলেন এবং ওখানে পূজার জন্য চক্রবর্তী যারা আজকে যে চক্রবর্তী বংশরা রয়েছে তারা কিন্তু ওই সূত্রেই কিন্তু আনা হয়েছিল যে তারা পূজা করবে। এখানে কোনো ব্রাহ্মণ ছিল না, তাদেরকে আনা হয় এবং তাকে নিষ্কর জমি দেওয়া হয়েছিল কিছু। কারণ রাজা কৃষ্ণনন্দ দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? যে যাতে পূজাটা ঠিকমতো নিয়মিত হয় এবং তারা যাতে খেয়ে পড়ে থাকতে পারে তাদের নিষ্কর জমি কিছু প্রদান করা হয়েছিল। অর্থাৎ ওই ব্রাহ্মণরা কিন্তু এখানে আদি বা বাসিন্দা হিসেবে ছিলেন না, ওখানে আনা হয়েছিল। সেই সুবাদে তারা পূজা করে যাচ্ছে, এখনও বংশ পরম্পরায় পূজা করে যাচ্ছে এবং সেটা প্রায় 300 বছর আগে থেকে হচ্ছে। তাহলে এই বাতকুল্লা যে আমি কথা বললাম, যে বাতকুল্লা বলতে যেটা বোঝা যাচ্ছে, বাতকুল্লা মৌজা এবং মূলত চাষাপাড়ায় ওখানে আদি বাসিন্দা ছিল বাতকুল্লা মৌজার ভিতরে। কিন্তু পাশে যে নবপুকুর গ্রামটি আছে, নবপুকুর গ্রামটি কিন্তু অনেক পুরনো গ্রাম। ওখানে মুসলমানরাই বাস করতেন এবং স্বাধীনতার সময় ওখান থেকে চলে যান তারা। পরবর্তীকালে পূর্ববঙ্গ থেকে প্রচুর হিন্দুরা চলে আসে এবং তারপরে গ্রামটি আবার পুনরায় গড়ে ওঠে। এবং যে নবপুকুরি নামটি রয়েছে, নপুকুর, নটা পুকুর, এটা কিন্তু ছিল। এই নাম শুধু আক্ষরিকতার নাম নয়, ওখানে পুকুর ছিল, বেশ কিছু জলাশয় ছিল, এখন তার প্রমাণ আছে। এইবার বলি যে বাতকুল্লা, যে আজকে বাতকুল্লার যোগাযোগ, বিশাল যোগাযোগ হয়ে গেছে বা অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, চারিদিকে লোক স্টেশনকে ব্যবহার করছে। এই জায়গাটায় বুঝতে হবে যে বাতকুল্লা কিন্তু বাতকুল্লা হয়ে উঠতো না। এর প্রধান যে উৎস বা প্রধান যে উপায় হিসাবে দেখা দিয়েছে সেটা বাতকুল্লা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন যদি না হতো এবং পাশাপাশি গগনবাবুর বাজার, যেটা এই দুটোই, কিন্তু স্টেশন না হলে এবার বাজার কিন্তু অত সমৃদ্ধ হতে পারতো না। কারণ যোগাযোগ যেখানে ভালো সেখানেই কিন্তু সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠবে। এই বাতকুল্লা স্টেশনটাও হতো না, সেটাও গগনবাবুর অবদান। আজকে যা বাতকুল্লা হয়েছে আমার মনে হয় সেটা হয়তো পাতুয়া, কিন্তু বাতকুল্লার সৌভাগ্য কেন যে বাতকুল্লা যে জমিদার, তৎকালীন জমিদার গগনবাবু, ওনার চেষ্টায় এই স্টেশনটা পাতুয়া থেকে চলে আসে বাতকুল্লায়। এই যে চলে এলো, এই আশাটাই কিন্তু বাতকুল্লার আজকে যে কলেবরে বৃদ্ধি হয়েছে বা বাতকুল্লা একটা জনপদ হিসাবে নদীয়ার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে একটা আত্মপ্রকাশ করেছে, তাকে সবাই চেনে। আগে কিন্তু আমরা যদি দূরে যেতাম, বাতকুল্লার নাম বললে অনেকেই চিনতো সে কোথায়। আজকে কিন্তু আমরা যেখানে পশ্চিমবঙ্গে যেখানেই যাইনি কেন, যদি বাতকুল্লার নাম বলে আমার মনে খুব একটা বেগ পেতে হবে না, সবাই বাতকুল্লার নামটা অন্তত জানে। কারণ বাতকুল্লার লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বাতকুল্লার বিশেষ করে দুর্গা পূজা তো সারা পশ্চিমবঙ্গেই খ্যাত। এটা তো বটেই, সারা পশ্চিমবঙ্গেই খ্যাত, কারণ এখানে কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ এখানে কিন্তু ঠাকুর দেখতে আসে। সেই হিসাবে আমরা কিন্তু বাতকুল্লার পরিস্থিতি নিয়ে এখন আর মাথা ঘামানোর কারণ নেই, কারণ বাতকুল্লার পরিস্থিতি যথেষ্টই। এমনকি শুধু বিদেশেও তো আমাদের এখান থেকে ঠাকুর পাড়ি দিচ্ছে, এরকম ইতিহাসে তো আমরা সাক্ষী আমরা। অর্থাৎ এই বাতকুল্লা এইভাবে আস্তে আস্তে বাতকুল্লা স্টেশনকে কেন্দ্র করে কিন্তু সমৃদ্ধ হলো এবং পাশাপাশি বাতকুল্লা যে বাজার, আজকে আমাদের গর্ব হতে পারে আমরা যা বাতকুল্লা বাজার চালচিত্র দেখতে পাচ্ছি, নদিয়ার অন্যতম শ্রেষ্ঠ বাজার। এদিকে রানাঘাট, এদিকে কৃষ্ণনগর, মাঝে কিন্তু বাতকুল্লা, অন্য কোনো জায়গায় দাঁড়াতে পারেনি। মানে বাতকুল্লার বাজার এখন কিন্তু ওদিকে হাঁসখালি, ওদিকে মামজোয়ান, ওদিকে প্রায় আলমঘাটের কাছাকাছি, এদিকে ফুলিয়ার কাছাকাছি থেকে শান্তিপুরের কাছাকাছি, দিঘনগর, এই এত বিস্তীর্ণ এলাকার জনগণ কিন্তু এই বাতকুল্লা বাজার এবং স্টেশনকে ব্যবহার করে। তাহলে বাতকুল্লা মানে শুধুমাত্র একটা নগণ্য জনপদ নয়, এখানে যেমন সংস্কৃতি, তেমন অর্থনীতি, তেমন তার ইতিহাসটিও সমৃদ্ধ। অর্থাৎ বাতকুল্লা দিনে দিনে কিন্তু আরও সমৃদ্ধতর হয়ে উঠবে আমাদের মনে। এবং এইরকম যদি তরুণ প্রজন্ম মানে সৃষ্টিমূলক কর্মকাণ্ড বা সাংস্কৃতিকমূলক কর্মকাণ্ডে আরও যুক্ত হয়, তাহলে আমার মনে হয় বাতকুল্লা আগামী দিনে আরও সমৃদ্ধ। এবং আরেকটা কথা বলি যে বাতকুল্লার শিক্ষা দীক্ষায় কিন্তু বিজ্ঞান তো বটেই, শিক্ষা দীক্ষা ছাড়া তো বিজ্ঞান হতে পারে না। সাহিত্য যেমন রয়েছে, বিজ্ঞান চর্চা যেমন রয়েছে, তেমনি শুধু শিক্ষা যদি ধরি, মানে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার মান, এখানকার ছেলেমেয়েদের যে ফলাফল, পরবর্তীকালে প্রতিষ্ঠা ইত্যাদি দিকে যদি দেখি, তাহলে কিন্তু যথেষ্ট বাতকুল্লা এখনও নাম আছে। এবং এখনও আর একটা গর্বের বিষয়, আমরা প্রত্যেকে জানি, তবে একটু উল্লেখ করছি, এই মুহূর্তে বাতকুল্লাতে তেমন একটা কালচার শুরু হয়েছে বেশ কয়েক বছর আগের থেকে। সেটা হচ্ছে কোচিং সেন্টার, মানে সার্ভিস কোচিং সেন্টার। সার্ভিস কোচিং সেন্টার যে কটা চলে তার চেয়ে আরও ভালো দিক যেটা গ্রুপ স্টাডি, অর্থাৎ সার্ভিস পাওয়ার জন্য, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি পাওয়ার জন্য গ্রুপ করে করে যে স্টাডি, এবং তার একটা অন্যতম সহায়ক কেন্দ্র হচ্ছে যেটা আমাদের বিকাশদা বলেছেন
এই রানী ভবানী পাঠাগার। হয়তো করোনা আবহে অনেকটা ব্যাহত হচ্ছে, কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু দীর্ঘক্ষণ 4-5 ঘন্টা 6 ঘন্টা ধরে এমনকি বাইরে থেকে টিফিন নিয়ে আসে বা বিস্কুট নিয়ে আসে, একটু বিস্কুট খেয়ে জল খায়, মানে না খেয়ে তো পড়াশোনা করা যাবে না, বেশিক্ষণ খেয়ে ওরা দীর্ঘক্ষণ পড়াশোনা করে। আমার কাছে খবর আছে, আমার ছাত্র অনেকে আছে। তা এই একটা ভালো একটা কালচার, তো একটা কালচার দরকার, অর্থাৎ আমাদের দাঁড়াবো জীবনে, আমাদের নিজেকে প্রতিষ্ঠা করব, সেই জন্য সেই পরিমণ্ডলটা নিজেদেরকেও খানিকটা তৈরি করতে হয়, আর এলাকার পরিমণ্ডলটাকে ব্যবহার করতে হয়। অর্থাৎ সেই দিক থেকেও কিন্তু বাতকুল্লা এগিয়ে চলেছে, এবং আমার আশা করি যে বাতকুল্লা তার সেই সুনাম খেলাধুলা তো অবশ্যই আছে। এই মুহূর্তে অনামী ক্লাব তো দীর্ঘদিন ধরে একদম বিশেষ করে অ্যাথলেটসের চর্চায় আমাদের নদিয়ায় নাম আছে, সারা পশ্চিমবঙ্গে তার নাম আছে, এবং পশ্চিমবঙ্গের বাইরেও তারা খেলতে যাচ্ছে, দিল্লি থেকে পুরস্কার নিয়ে আসে, মাঝে মাঝে তারা তো বিজয় উৎসব পালন করে, সেটাও আমরা জানি। অর্থাৎ অনামী ক্লাবের হাত ধরে একটা রয়েছে। এবার এই মুহূর্তে আবার যুবক সংঘ, সেখানে ক্রিকেট মেয়েদের বিশেষ করে এবং ছেলেদের বটে, ওখানে ক্রিকেটে কোচিং দেওয়া হয়, এবং তারাও কিন্তু বাইরে অনেক সব প্রাইজ নিয়ে আসছে। এইভাবে দেখা যাচ্ছে খেলার চর্চাও কিন্তু যথেষ্টভাবে চলছে। অর্থাৎ একটা সর্বাঙ্গীন যে উদ্যোগ, অর্থাৎ মানুষের তো অলরাউন্ড ডেভেলপমেন্ট দরকার। অর্থাৎ আমরা শুধুমাত্র খেলা নয়, নাচে গানে, বিজ্ঞান চর্চায়, সাহিত্য সংস্কৃতিতে, অর্থাৎ সব দিক থেকে যদি আমরা দেখি, সামগ্রিক যদি আমরা দেখার চেষ্টা করি, তাই দেখব বাতকুল্লা কিন্তু কোনো জায়গাতে পিছিয়ে নেই, কোনো জায়গায় একটু বেশি এগিয়ে আছে। কিন্তু আশা করবো যেগুলো আমরা একটু পিছিয়ে আছি, সেখানেও আগামীতে বাতকুল্লা তার মহিমায় নিজেকে আত্মপ্রকাশ করবে, এবং ছেলেমেয়েরা সেই ব্যাপারে উদ্যোগী হবে, এই প্রত্যাশা রেখে। এবং বিজ্ঞান পরিষদের এই কর্মকাণ্ড, বিশেষ করে বিজ্ঞান ও বইমেলা, এটা আগামীতেও ধারাবাহিকভাবে চলবে, সেই প্রত্যাশা রেখে। এবং এই ব্যাপারে যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় বা ওদের সেভাবে যোগাযোগ করে, আমি নিশ্চয় তাদের সহায়তা করব এই প্রতিশ্রুতি দিয়ে, এবং এদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। শ্রদ্ধেয় শ্রী বিমল সরকার মহাশয়। আজকে বাতকুল্লা বিজ্ঞান পরিষদ যে বই মেলা এবং বিজ্ঞান মেলার আয়োজন করেছে, এটা আমাদের কাছে, বিশেষ করে যারা বিজ্ঞানের বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে, তাদের খুব আনন্দ হচ্ছে, বলতে পারেন আমাদের মন থেকেই আনন্দ হচ্ছে। মঞ্চে যারা রয়েছেন তারা বাতকুল্লার ইতিহাস, বাতকুল্লার ভূগোল, বাতকুল্লা কী করে বাতকুল্লা হয়ে দাঁড়ালো, তার সমস্ত কথা বলেছেন। স্বাভাবিকভাবে এই আলোচনাতে নিশ্চয়ই যেমন 10 জনের কথা আসবে, আবার 50 জনের কথা হয়তো স্মরণও নেই, এটা স্বাভাবিক। কিন্তু এটা শুরু হলো, খুব ভালো হয়েছে যে বাতকুল্লা বিজ্ঞান পরিষদ এটার উদ্যোগ নিয়েছে। আমাকে আলোচনা করার আগে আমাকে বলেছিলেন যে বাতকুল্লায় যে বিজ্ঞান এর চিন্তা ভাবনা এগোনো এবং তার যে ইতিহাস যা আছে এইটা বলবেন, আর মরণোত্তর দেহদান ও চোখদানের বিষয়ে বলবেন। বাতকুল্লার বিজ্ঞান আলোচনা, বিজ্ঞানের অগ্রগতির জন্যে মনে হয়, আমার যেটুকু মনে পড়ছে, একদম অগ্রণী পুরুষ যাকে বলা যায়, শ্যামল রঞ্জন সরকার, যিনি 80% প্রতিবন্ধকতা নিয়েও সারা বাতকুল্লা চষে ফেলেছিলেন। প্রায় 30টা গ্রামে বাতকুল্লা রাখি পত্রিকার অবস্থান আছে, এখনও পর্যন্ত বিভিন্ন রকমভাবে সেই সব অঞ্চল থেকে কাজ হয়। আর নদিয়ার বিভিন্ন অংশে এখন আমরা সেটাকে বেশি করে আমরা যেতে পারছি। চাকদাতে আছে, বিকাশদা রয়েছে, যেমন তো আগে রাখি পত্রিকার সভাপতি ছিলেন,
এছাড়াও বিভিন্ন অঞ্চলে আর আমরা কিছু কিছু গঠনমূলক কাজ করেছি, যেমন জল সংরক্ষণ। এখন এই আলোচনাগুলো জল সংরক্ষণ, সাপের উপরে যে আলোচনা, আমাদের বাতকুল্লা অঞ্চলে একটা সময় ছিল যে মানুষের যদি কাউকে সাপে কামড়াতো তাকে কোথায় নিয়ে যেতে হবে? ডিস্ট্রিক্ট হাসপাতালে অ্যান্টিভেনাম সিরাম দিতে হবে, এটা সকলে জানতো, একটা সময় ছিল। আজকে কিন্তু সেই জায়গাটা নেই। আজকে কিন্তু আবার ওঝাবদ্যির আমদানি হয়েছে, এটা বলছি, এটা ঘটনা। আজ থেকে 10, 15, 20 বছর আগের কথা বলছি, তখন কিন্তু সাপে কামড়ালে অ্যান্টিভেনাম সিরাম নিতে হবে, বিকল্প কোনো ওষুধ নেই সারা পৃথিবীতে। এইটা কিন্তু বাতকুল্লায় প্রচারিত হয়ে গেছে। শ্যামল রঞ্জন সরকার রাখি পত্রিকার দৌলতে এ কাজটা হয়েছিল। সাথে বাতকুল্লার আপামর জনসাধারণ সকলে যুক্ত হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে আমরা দেহদান এবং চোখদানের কাজ শুরু করি। দেহদান আপনারা জানেন যে রাখি পত্রিকা মৃত্যুর পরে, আগে জানা ছিল না, মৃত্যুর পরে আমরা দেহটাকে পুড়িয়ে বা কবর দিয়ে নষ্ট করে ফেলি। তখন সবচেয়ে আধুনিক পদ্ধতি ওটাই ছিল। বিজ্ঞানের অগ্রগতির সাথে, গবেষণার সাথে সাথে মানুষ বুঝতে পারল যে না, এই মরদেহের, এই মৃতদেহের মূল্য অপরিসীম। তখন এই কারণ মেডিকেল সায়েন্সের ডেভেলপ করে কি করে, এই ডেভেলপমেন্টের জন্যে আমরা যেমন 11-12-এ পড়লে পারে দেখেন যে আপনারা ব্যাংকাটা বা আরশোলা কেটে ডিসেকশন করে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখবার জন্যে বিজ্ঞান শিক্ষা যাতে নিশ্চিত করা যায় সেই সব ব্যাপারে। তেমনি চিকিৎসা বিজ্ঞানে এই মরদেহ ডিসেকশন, মৃতদেহ ডিসেকশন বলা আছে প্রতি ছাত্র পিছু 10টা করে দেহ ডিসেকশন করতে হবে। কিন্তু এই দেহ পাবেন কোথায়? দেহ তো দান না করলে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে যতটা ভাবছেন চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে, ততটা হতে সুযোগ পাচ্ছে না। আপনার মেডিকেল কলেজ বা আমরা গিয়েছি বিভিন্ন জায়গায়, দেখেছি যে বিভিন্ন পার্টগুলো, অর্থাৎ পাটা, হাতের অংশটা বিভিন্ন ট্রেতে রেখে তারা শিক্ষা গ্রহণ করছে। মৃতদেহ পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের আবেদন থাকবে এখনও, মৃত্যুর পরে আপনারা দেহটা পুড়িয়ে বা কবর দিয়ে নষ্ট করে ফেলবেন না। যে কোনো মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে আপনার এই মৃতদেহ দান করুন। পরবর্তীতে চক্ষুদান। আপনারা জানেন যে প্রায় 1,25,000 চক্ষু এর দরকার, কর্নিয়াজনিত, কিন্তু আমরা এটা 25,000ও এখনো পর্যন্ত জোগাড় করতে পারিনি। ভারতবর্ষ অনেক পিছিয়ে, পশ্চিমবঙ্গও পিছিয়ে, কিন্তু আমাদের পাশে একটা ছোট্ট শ্রীলঙ্কা, একটা দেশ, তাদের এত কর্নিয়া ডোনেট করে, অর্থাৎ তাদের মৃত্যুর পরে এই দেহটা সরকারি সম্পত্তি, ওরা কর্নিয়া সংগ্রহ করে। সেই কর্নিয়া ওরা যেমন নিজের দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করে, প্লাস উদ্বৃত্ত কর্নিয়া ভারতবর্ষে দান করে। এটা আমাদের লজ্জা লাগে যে ছোট্ট দেশ আমাদের, দেখেছি ভারতবর্ষের ম্যাপের নিচে ছোট্ট একটা অংশ তারা আমাদের কর্নিয়া দান করে। এত বড় আমাদের দেশ আমাদের কর্নিয়া দান করে, তারপরে সেই কর্নিয়ায় ভারতবর্ষের লোক আবার দেখতে পায়। আমাদের বাতকুল্লা অঞ্চল বা নদিয়া জেলার এতদ অঞ্চলে
এই কর্নিয়া ডোনেশন একটা ব্যাপকভাবে না হলেও বেশ মোটামুটি আশাব্যঞ্জক বলা যায় যে হতাশার জায়গায় নেই। অনেকেই কর্নিয়া ডোনেট করবার জন্যে আগের থেকে অনেক বেশি এগিয়ে এসছে। বিশেষ করে রাখি পত্রিকা এটা প্রতিনিয়ত চেষ্টা করছে এবং এই নদিয়া জেলায় অন্তত 10-12টা সংস্থা যারা এই কর্নিয়া ডোনেশন করবার জন্যে, আমরা রাখি পত্রিকা একা কেউ না, আমরা বিভিন্ন সংস্থার সাথে তাদেরকে বুঝিয়ে এই কর্নিয়া ডোনেট করার বিষয়টা একটুখানি হলেও বলবার চেষ্টা করি এবং আমাদের আমন্ত্রণ করে আমরা সুযোগ পেলেই সেখানে কর্নিয়া ডোনেশনের কথা বলি। মৃত্যুর পরে আমাদের নদিয়াতে একমাত্র সরকারি সংস্থা আছে, মানে সরকার অনুমোদিত শুভেন্দু মেমোরিয়াল সেবা প্রতিষ্ঠান। তারা কর্নিয়া নিয়ে যেতে পারে। আপনি শুধুমাত্র ফোন করলে বিনা পয়সায় মৃতদেহ থেকে 6 ঘন্টার মধ্যে কর্নিয়া সংগ্রহ করেন। আমার মায়ের মৃত্যুর পরে আমরা ওরকম খবর দিয়েছিলাম, আপনারা কেউ ভুলে যাবেন না। কারণ মৃত্যু হলে পারে সেই বাড়ির পরিবেশ কেমন হয়, তার নিকট পরিজন, তারা আত্মীয়, তারা যখন মাতৃবিয়োগ হয় তখন তাদের মানসিক পরিস্থিতি যা হয় তাতে এই কর্নিয়া দেওয়ার কথা মনে থাকে না। সেই জন্য বারবার আমাদের মনে করিয়ে দিতে হবে, যারা এখানে বিজ্ঞান কর্মী রয়েছেন তাদের বারবার মনে করিয়ে দিতে হবে, ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তারা শুধু ফোন করলে আর কোনো একটা নয়া পয়সা খরচ হয় না, রাত বিরেত যে কোনো সময় এসে এই কর্নিয়া সংগ্রহ করে নিয়ে যায়। আমার মায়ের কর্নিয়া যখন সংগ্রহ করেছিল আমরা পরে খবর নিয়েছিলাম, কারণ কর্নিয়া কাকে দেয়া হলো এটা বলা যায় না, কারণ নিঃস্বার্থ দান। তাতে আমরা দেখেছিলাম 2টো বাচ্চাকে দিয়েছিল, কারণ কর্নিয়া এত কম পাওয়া যায় যে 2টি চোখ 2টো বাচ্চা পেয়েছিল। এইভাবে আমরাও মনে করছি আমার মা 2টো বাচ্চার মধ্যে বেঁচে আছে। ঠিক তেমনি আপনারাও যদি উদ্যোগ নেন এটা সম্ভব। এইটুকুর মধ্যে আমি শেষ করতে চাইছিলাম, কিন্তু বিজ্ঞান আন্দোলনের যে কথা বলছে, আমাদের সুকুমার ভট্টাচার্য ছিলেন প্রবীণ, খুব যুক্তিবাদী লোক। এমনভাবে একবার করেছিলেন, উনি আরবান্দিতে থাকতেন। এটা অন্য প্রসঙ্গ, এইটুকু না বললে হবে না, ওদের একটু আবদার আছে, আমাকে এই কথাটা বলতে বলেছে। তাতে উনি করেছিলেন কি, চালাকি করে পায়ে 2টো খেজুরের কাঁটা দিয়ে ফুটো করে রেখেছিলেন, নিয়ে বলে যে আমাকে ওঝার কাছে নিয়ে চল, আমাকে সাপে কামড়েছে। এবার যখন ওঝার কাছে নিয়ে গিয়েছে, ওঝা ঝাড়ফুঁক আরম্ভ করেছে, অল্প বয়স ওনার, তা উনি তখন লাফ দিয়ে উঠে 1 চল, ঠাঁটি 1 চল। আমরা যারা বিজ্ঞান এখানে কর্মী রয়েছে তাদের সকলকে বলছি, এই যে ঠাঁটিয়ে 1 চল, এই সাহস তোমাদের আছে? যদি থাকে তাহলে বিজ্ঞান আন্দোলন করতে পারবে, নইলে পারবে না। কেননা আমাদের যখন আমরা কুসংস্কার বিরুদ্ধে কথা বলেছি আজ থেকে 28 বছর, 30 বছর, 25 বছর আগে, তখন ঢিল মেরেছে লোকে, ঢিল মেরেছে। যে কী করে, তাবিজ, যে তাবিজের ব্যবসা করে, যে হাতে আংটির ব্যবসা করে, তার গায়ে লাগবে। আর এইটা এখন বাতকুল্লাতে বলছি, এত অধঃপতন হয়েছে। আগে আমাদের হতো কি, কারোর বাড়িতে মা বাবা কেউ মারা গেছেন, সেখানে শ্রাদ্ধ শান্তি হতো, কীর্তন হতো, কিন্তু এটা কখনো সংগঠিত আকারে হতো না। এটা হচ্ছে কারণ মনে ভালোবাসা মনে করতো, এইভাবে একটা প্রচলিত প্রথা অনুসারে যেটা চলে আসতো সেই অনুযায়ী তারা পালন করতেন। কিন্তু এখন তা সেই অবস্থায় নেই। এখন বাতকুল্লাতে সংগঠিত আকারে বিভিন্ন জায়গায় যে ধর্ম উপাসনার নামে যে
দীর্ঘদিন ধরে যেসব প্রচেষ্টাগুলো চলে তার মধ্যে যারা গান বাজনা কীর্তন করতে আসে তারা পাড়ায় পাড়ায় ব্যবসা করবার নাম করে, গুরুবিদ্যা প্রচলিত করবার নাম করে তার একটা সংগঠিত শক্তি, বিশাল শক্তি, এই সংগঠিত শক্তির সাথে যুক্তি বোধ যদি সঠিকভাবে না থাকে, পড়াশুনো ভালো করে না করলে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে, কিভাবে মানুষের সৃষ্টি হয়েছে, মানুষের কপাল কিছুই করতে পারে না। এই প্লাস্টিক দুটো পুড়িয়ে ফেলে দিয়ে আমি বললাম প্লাস্টিকের বিরুদ্ধে আন্দোলন করছি, তা না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আমরা যেমন বলেছিলাম যে প্লাস্টিক বর্জন খুব দরকার, কেন তার কারণ কি সব জানেন, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখা গেল আমাদের প্রধানমন্ত্রী তিনি প্লাস্টিক পুড়াচ্ছেন। তারপরে সংসদে পাস করা হলো যে প্লাস্টিক আপনি রাসায়নিক দিয়ে তৈরি হয় তার ডবল পরিমাণে একটা আম্বানি গোষ্ঠীকে, রিলায়েন্স গোষ্ঠীকে, রিলায়েন্স পেট্রোকেমিক্যালকে তার অনুমতি দেওয়া হলো। তাহলে আপনি বুঝতে পারছেন যে ভারতবর্ষের স্বয়ং প্রধানমন্ত্রী ভনিতা করছে। বিজ্ঞান আন্দোলন থাকবে কোথায়? গলা কেটে দিয়ে বলছে, হাতির একটা মাথা বসিয়ে দিয়ে বলছে এইটা বিজ্ঞান হচ্ছে, এইটা বিজ্ঞান হচ্ছে, প্লাস্টিক সার্জারি হচ্ছে। এই ধরনের অপবিজ্ঞান, এইভাবে বিজ্ঞানের নাম করে নানান রকমভাবে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা চলছে। আপনারা খুব সাবধান। যদি আপনারা সঠিকভাবে রুখে দাঁড়াতে পারেন, বিজ্ঞান আন্দোলন এগোবে না। আপনাকে জোরের সাথে বিভিন্ন জায়গায় তথ্য দিয়ে বিশ্লেষণ করে, যুক্তি করে, আমাদের যারা অগ্রণী পুরুষ আছেন তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। বাতকুল্লা অঞ্চলে যারা মাস্টারমশাই ছিলেন, বিভিন্ন সময় আমাদের শিখিয়েছিলেন, তাদেরকে পাথেয় করতে হবে। জ্ঞান, বিজ্ঞান, চিন্তা, চেতনায় যারা এগিয়েছিলেন তাদেরকে আমাদের সাথে কাছে টেনে নিতে হবে। কাউকে ব্রাত্য করলে হবে না, কারণ তারা ভুলবশত না বুঝে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণার মধ্যে পড়ে, কপালে বিশ্বাস করে, অভাব অভিযোগের তাড়নায় ওই সব দিকে চলে যাচ্ছে। আমাদের বিজ্ঞান কর্মীদের কাজ সকলকে সংগঠিত করা, এই সংগঠিত করে সুস্থ চেতনার মধ্যে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। এই যে জল ভরো, এইটার কথা বললাম, কিছুদিন আগে আমরা কতগুলো ডকুমেন্ট তৈরি করছি রাখি পত্রিকার তরফ থেকে। বিজ্ঞান পরিষদ বিভিন্ন আলোচনা করছে এবং অনেক বিজ্ঞান পরিষদের কর্মী তারা দেখছি সংগঠিতভাবে, সুন্দরভাবে, এত ভালোভাবে এ পর্যন্ত বাতকুল্লাতে কেউ সরাসরি বিজ্ঞানের কথা বলেনি। বিজ্ঞান পরিষদ যে কাজটা করছে, তাই বিজ্ঞান পরিষদকে আমরা বলবো, আমরা রাখি পত্রিকার তরফ থেকে তোমাদের যত সহযোগিতা দরকার, যেভাবে দরকার, যদি সামনে চাও সামনে আছি, যদি কখনো মারতে আসে আমরা সামনে আছি, পেছনে থেকে না। বিজ্ঞান আন্দোলন কিন্তু মার খেতে হবে, যুক্তিবাদী আন্দোলন। এখন অযুক্তি, কুযুক্তি, কুসংস্কারে ভর্তি সমাজ। এই সমাজ থেকে এই কুসংস্কার দূর করতে গেলে অত সহজে মিনমিন করে মাস্টারি বুদ্ধিতে হবে না, সরাসরি রাস্তায় নেমে কথা বলতে হবে, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতে হবে। কোনো গভর্নমেন্টের চাকর না আমরা। আমরা গভর্নমেন্ট একটা নির্বাচিত হয় আবার চলে যায়, কিন্তু এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন একটা, এই যে বললাম আমাদের শুধুমাত্র পানীয় জলের সংকটের কথা বলছি। পৃথিবীতে আপনারা জানেন যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু পানীয় বা বিভিন্ন রকম জল হচ্ছে, ওই যে জল আছে তার কেবলমাত্র 2.5%, 2.5%। আমরা একটা ডকুমেন্ট তৈরি করেছি, আপনারা রাখি পত্রিকা স্টল আছে, সেখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি লিখে রাখেন আমরা সব তথ্য আপনাদের বারবার করে পাঠিয়ে দেব। তো এই যে জল রয়েছে, তো জলটা কি করে নষ্ট হয়ে যাচ্ছে, জল কি করে ভরবো? তা দুটো গভর্নমেন্ট আছে, দুটো গভর্নমেন্ট দুটো কথা বললো।
একটা দেখেছেন করোনার সময় বলেছে থালা বাজান, এরকম আহামক গভর্নমেন্ট আমরা দেখিনি। 1 নম্বর। 2 নম্বর, এইখানের গভর্নমেন্ট বলছে এই কিছুটা ওই জল ধরার জন্যে কিছুটা মানে ওই পুকুর তৈরি হ্যান ত্যান এগুলো দিয়ে, এগুলো একটা খুব দরকারি জিনিস, কিন্তু এটা গভর্নমেন্টের যে প্রচেষ্টা সে খুব সামান্য, এ প্রচেষ্টা খুব বেশি কিছু না। আমাদের যে নদীগুলো সংস্কার বা বিভিন্ন রকম যা যা করার এইগুলো দিয়ে আমাদের মোহমুক্ত করছে। কিন্তু 250টা কোম্পানিকে ভালো করে শুনে রাখেন, রাজ্য সরকার কিছুই করতে পারবে না। 250টা কোম্পানিকে মাটির তল থেকে সবচেয়ে বিশুদ্ধ জলের ভাণ্ডার 250টা কোম্পানিকে বলেছে এই জল তুলে নেন। এই জল তুলবে উইদাউট ট্যাক্সে, কোনো ট্যাক্স দিতে হবে না। তাদের সাথে একটা চুক্তি হয়েছিল, বলেছিল আপনারা জানেন যে 1 লিটার জল যেমন কোকোকোলা খান, তার জন্য উৎপাদন আপনারা কিনতে গেলে 20-30 টাকা দিয়ে কেনেন, কিন্তু ওরা সরকারের কাছ থেকে আমাদের মাটির জলের ভাণ্ডার সেখান থেকে বিনা পয়সায় তুলবার জন্যে সরকার পারমিশন দিয়ে দিয়েছে। তাদের খোঁজ রাখতে হবে, শুধুমাত্র দলীয় পতাকা ধরে ঘুরলে পারে এইসব জিনিস বিজ্ঞান আন্দোলন করা যায় না। বিজ্ঞান আন্দোলন করতে গেলে যেমন তথ্য জানতে হবে, তেমন বলিষ্ঠতা থাকতে হবে। সঠিক বলিষ্ঠতার সাথে সবার সামনে এই তথ্য উপস্থাপন করতে হবে। এই কাজ এই বিজ্ঞান কর্মীরা পারবে, আমার ভরসা আছে। এই বাতকুল্লা বিজ্ঞান পরিষদ, বাতকুল্লা বিজ্ঞান পরিষদ তৈরি করেছেন জয়দেব দে আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি জানি ওরা যাদের সাথে যুক্ত আছে তারা প্রত্যেকে বিজ্ঞানের জন্য জীবনপাত করা লোক। তাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে সঠিকভাবে চলো, আমাদেরকে গিয়ে বলতে, আমাদের খবর আসতে হবে। তুমি জানো না আমরা কত বিজ্ঞান প্রেমী। বিজ্ঞান পরিষদকে বলছি, তোমরা যাই কাজ করছো হয়তো তোমরা সব খবর সবার কাছে সব সময় থাকে না, কিন্তু বিজ্ঞান পরিষদের খবর যখনই মাত্র আমরা রাখি পত্রিকা পেয়েছি তখনই আমরা মনে করেছি এ সুবর্ণ সুযোগ বিজ্ঞানের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। অনেক লোক পেয়ে গেছি তো এই মনে করে এখানে সৃষ্টি বলে একটা সংস্থা ছিল, তারা বলেছিল প্লাস্টিক বর্জনের জন্যে আপনারা আমাদের সাথে আসুন। তাদেরকেও আমি বলেছি এই প্লাস্টিক কুড়িয়ে প্লাস্টিক বর্জন হয় না, কিন্তু তোমরা এই যে কুড়াচ্ছ, এই যে মানসিকতা, এই যে বিজ্ঞান আন্দোলনে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করবে। এখানে আর একটা সংস্থা উন্মুক্ত, তারাও এরকম বারবার গাছ লাগিয়ে বলেছে পরিবেশ বাঁচানো যাবে। আরে তোমরা জানো না ওইটা আমাদের আইওয়াশ করানো হচ্ছে, ওই যে প্লাস্টিক কুড়ানো যেমন আইওয়াশ, আর ওদিকে ডবল পরিমাণ কেমিক্যাল তৈরি করবার জন্য পরিস্থিতি দেওয়া হচ্ছে। এইরকমই আর একটা জিনিস আইওয়াশ হচ্ছে জল। বোতলে করে জল আমাদের প্রাকৃতিক সম্পদ 3টে। আমরা জানি জল কখন আমরা কিনে খাবো এটা ভাবিনি, আগে দূষিত করো জল, তারপর পুঁজিবাদীরা ওই জল বিক্রি করে তোমাকে খাওয়াবে। পয়সা সরকারের একটা না পয়সা পায় না, সরকারে আমাদের এই জল বিনা পয়সা উত্তোলন করে নিয়ে চলে যায়। এই বড় বড় 250টা গোষ্ঠী, লজ্জা লাগে আমাদের। ওদের লজ্জা নেই, পুঁজিবাদী গোষ্ঠীর পুঁজি বাড়ানোর জন্যে লজ্জা থাকার কথা না। আপনারা জানেন যে এখন এই যে হ্যান্ড স্যানিটাইজ করবার জন্য দিল, এর উপরে 25% ট্যাক্স আছে, এর মধ্যেও ট্যাক্স আছে। নির্লজ্জ এদের। কোনো একটা মানুষকে বাঁচাতেও চায় না। আপনি মরে গেলে আপনি মরে যাবেন, কারো দায়ও পড়ে না। এইগুলো আমরা কতগুলো কথা বলছি, কারণটা কি বিজ্ঞান কর্মী যারা আছো ভাই, তারা আমাদের কাছে, আমি মাস্টারমশাই শাস্তেও আসেনি, আমি তোমাদের কাছে ছাত্র সম। তোমরা আজকে যেভাবে এগিয়ে এসছো
আমার ক্ষমতা, রাখি পত্রিকার ক্ষমতা হয়নি এইখানে একটা বুক ফেয়ার করা, বিজ্ঞান করার। আমরা পেছনে থেকে বিভিন্ন জায়গায় জনমত সংগঠিত করার চেষ্টা করছি। আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। এখানে এই পরিকল্পিত যে ষড়যন্ত্র আছে, পরিকল্পিত ষড়যন্ত্র, তোমরা তার কাছে ধোপেও টিকতে পারবে না যদি সবাইকে না নিয়ে চলো। বললাম পরিষ্কার কথা শোনো, ধোপেও টিকতে পারবে না। আমরা জানি যে নানান রকম কি মানে সাপে কামড়েছে, তাকে হসপিটালে নিয়ে যাবে না। আমি এই অল্প বয়সী ছেলেদের বলার ফলে তাড়া করেছি ওখান থেকে ওই যাকে কামড়েছে সেই মৃত এই যাকে সেই অসুস্থ রুগীকে কেড়ে নিয়ে হাসপাতালে গিয়েছে, কেড়ে নিয়ে হাসপাতালে গিয়ে। বিজ্ঞান কর্মী যারা আছো, তোমাদের এরকম বলিষ্ঠতা থাকতে হবে। সাপে কাউকে কামড়ালে তাকে সঙ্গে সঙ্গে যেমন বোঝাতে হবে যে আমাদের শক্তিনগর হসপিটালে বিএস পাওয়া যায়, আমাদের বাতকুল্লা হসপিটালে আমরা অনেক দিন আগে একটা প্রচেষ্টা নিয়েছিলাম। এখানে বিকাশদা আছেন, বিকাশবাবু অনেক দিন ধরে এই বিজ্ঞান চিন্তা চেতনার সাথে সমৃদ্ধ। ওই বিজ্ঞান চেতনা সমৃদ্ধ হয়ে আমরা খুব একটা কিন্তু এগোতে পারছি না। পরিষ্কার কথা শোনো, সঠিক বিজ্ঞানের কথা বললে রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, সেই রাষ্ট্র তোমায় কোনো দিন ক্ষমা করবে না। আজকে সংগঠিত যদি দেখে তাহলে ভোটের মার্কেটে তোমাকে ব্যবহার করতে পারে, কিন্তু যখন ডান্ডা মারবে সেই সংগঠিত শক্তি যদি দেখে যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, তখন ডান্ডা মারবে। সেই ডান্ডা খাওয়ার জন্য প্রস্তুত হও। উদাহরণ হিসেবে এখানে বাতকুল্লাতে অনেকে আছে এই ডান্ডাটাই খেতে হয়। তাই স্বাভাবিকভাবে আমি বলবো, সমস্ত বাতকুল্লার যারা বিজ্ঞান প্রেমীরা আছো, তোমরা প্রতিবাদী চরিত্র হতে হবে। ঘরের মধ্যে মিমিউ করে শুধুমাত্র বুক ফেয়ারটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা প্রতি সপ্তাহে, যদি বলো প্রতি সপ্তাহে আমরা এজেন্ডা নেব, এই কুসংস্কারের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। তবে আমরা মনে করব রাখি পত্রিকার যে কাজটা 28-30 বছর ধরে করছে, আমাদের খুব ভালো লাগছে যে তোমরা সবাই এগিয়ে এসছো। আরও সংগঠিত করি, কোনো ভেদাভেদ না। দেখো যারা অন্যায় করে তাদের মধ্যে কিন্তু ভেদাভেদ নেই, তারা সবাই একত্রিত হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আর আমরা একটাই 10, 20, 25 হাজার টাকা খরচ করতে সংকুচিত হয়ে যাচ্ছি না। বন্ধু, তা না, আমাদের সাথে বেশি লোক আছে। আমরা জানি রাখি পত্রিকার নাম জানে না, রাখি পত্রিকার শুভাকাঙ্ক্ষী নয় এমন কোনো লোক বাতকুল্লাতে নেই। আমরা দৌড়ে দৌড়ে যদি পৌঁছাতে পারি, আমরা মনে করব এই বিজ্ঞান আন্দোলন সম্পূর্ণ সার্থক হবে। আজকে যারা সচেতন, যুক্তিবাদী এবং বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ ছেলেরা, এই যে যুবক সমাজ এগিয়ে এসছে, আমরা খুব আনন্দ অনুভব করছি। যে আশা করছি এই বিজ্ঞানের অগ্রগতি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এইটুকু বলে বিজ্ঞান পরিষদের সমস্ত বন্ধুদের বলবো, আবার নতুন করে সংগঠিত হও। এইটা কেবলমাত্র একটা কাজের সূচনা হলো, তোমরা সবাই একত্রিত হলে এখান থেকে যাত্রা শুরু হোক। সকলকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করি। সঙ্গী হন এই আশা রেখে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।